আমি আজকে এমন একটা জায়গায় বসে আছি যে জায়গার সঙ্গে বাংলা চলচ্চিত্রের একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আমার নিজেরও এখানে বসে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে, কারণ এই জায়গার জন্ম আমার জন্মেরও আগে। আমরা এখানে বসে আছি শিল্পী সংসদ অফিসে, যে অফিসটা 1968 সাল থেকে এখানে এই অফিস মহানায়ক উত্তম কুমারের সভাপতিত্বে শিল্পী সংসদ তৈরি হয়েছিল। প্রথম যে মিটিংটা হয়েছিল সেটা হয়েছিল ময়রা স্ট্রিটে। অভিনেত্রী সঙ্গ ভেঙে গেল যে। অভিনেত্রী সংঘ ঠিক ভাঙেনি, মানে অভিনেত্রী সংঘ থেকে উত্তম কুমার বেরিয়ে এলেন। উত্তম কুমার কোথাও ছেঁড়া কাগজে যদি লিখে দেয় যে আমি তোমার ছবি করছি, তাহলেই আপনি প্রডিউসার পেয়ে যাবেন, এটার একদম 100% গ্যারান্টি ছিল। তার আগে উত্তম কুমারের নির্দেশ ছিল যে তুমি কাউকে সাহায্য দিয়ে বলতে পারবে না, তাহলে সেই দানটা কোনো মানে হয় না। তো এই নীতিতে উনি বিশ্বাস করতেন। উনিও ব্যক্তিগত পরিসরে যাদেরকে দান করেছেন তাদের সঙ্গে কন্ডিশন ছিল যে তুমি দান করলে আমি তোমাকে টাকা দেবো, কিন্তু তুমি কাউকে বলতে পারবে। করিমপুরে একটা অনুষ্ঠান করতে গেছেন, আমরাও সঙ্গে গেছি, সেটা ওই 1975-76 ওইসব সালে। সেখান থেকে ধরুন 20,000 টাকা পেলেন। সেই টাকাটা আজকে বাজার মূল্য প্রায় 20 লাখ টাকার সমান। সেই টাকা শিল্পী সংসদে দিয়ে দিলেন। উত্তমদার বাড়িতে ভিক্টর ব্যানার্জি বসে একদিন দুপুরবেলা 4টের সময় আমি গেছি, আমাকে দাদা বললেন যে তুমি ভিক্টরকে নিয়ে যাও। তাই অর্ধেন্দু মুখার্জি, ওনার ডাক নাম ছিল কালাচাঁদদা, তো কালাচাঁদদার কাছে নিয়ে যাও, নিয়ে গিয়ে ওকে মেম্বার করে দাও। কন্ডিশন ছিল মেম্বার না হলে অভিনয় করতে পারবে না। আচ্ছা, শেষে আমি শুধু একটা কথা জানতে চাইবো, যে সামনেই তো ওনার শতবর্ষ আসছে, তো সেই নিয়ে শিল্পী সংসদের কি প্ল্যান আছে? এখন শিল্পী শতবর্ষ শুধু শিল্পী সংসদের না, শতবর্ষ হচ্ছে উত্তম অনুরাগী প্রত্যেক বাঙালির। আমি আজকে এমন একটা জায়গায় বসে আছি যে জায়গার সঙ্গে বাংলা চলচ্চিত্রের একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আমার নিজেরও এখানে বসে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে, কারণ এই জায়গার জন্ম আমার জন্মেরও আগে। আমাদের সঙ্গে আছেন শ্রী সাধন বাগচি। নমস্কার সাধনবাবু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আর আমরা আজকে কোথায় বসে আছি সেটা আমরা শুনবো সাধনবাবুর মুখ থেকেই, তারপরে আমি সাধনবাবুর পরিচয় দেবো আলাদা। আমরা এখানে বসে আছি শিল্পী সংসদ অফিসে, যে অফিসটা 1968 সাল থেকে এখানে এই অফিস মহানায়ক উত্তম কুমারের সভাপতিত্বে শিল্পী সংসদ তৈরি হয়েছিল। প্রথম যে মিটিংটা হয়েছিল সেটা হয়েছিল ময়রা স্ট্রিটে, শিল্পী সংসদ গঠনের যে মূল। এবং পরে এখানে তার সঙ্গেও যুক্ত হয়েছিলেন বহু বিদগ্ধ মানুষ। সুচিত্রা সেন ছিলেন, সুপ্রিয়া দেবী ছিলেন, তারপর আরও সব জহর রায় ছিলেন ট্রেজারার এই সংস্থার সঙ্গে, মলিনা দেবী ছিলেন, এই সব বিকাশ রায় ছিলেন, তিনি কানন দেবীও কি? কানন দেবী এখানে ছিলেন না, কিন্তু উনি আমাদের প্যাট্রন ছিলেন। আচ্ছা। আর একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এই শিল্পী সংসদ যে ওই জন্মলগ্ন যেটা 1968 সালে তৈরি হলো, সেই তৈরি হওয়াটাও একটা প্রেক্ষিতে তৈরিটা হয়েছিল। অভিনেত্রী সঙ্গ ভেঙে গেল যে। অভিনেত্রী সংঘ ঠিক ভাঙেনি, মানে অভিনেত্রী সংঘ থেকে উত্তম কুমার বেরিয়ে এলেন। আর সেই বেরিয়ে এসেই উনি শিল্পী সংসদ তৈরি করলেন। বেরিয়ে আসার কারণটা কি ছিল? সেটা অনেকের প্রশ্ন, যে বেরিয়ে আসার কারণ কি। অ্যাকচুয়ালি ভিয়েতনাম যুদ্ধ, আপনারা জানেন যে ইতিহাসে ভিয়েতনাম যুদ্ধ, সেই সময় আমাদের এখানে যারা সকল বামপন্থী মানুষজন ছিলেন, তারা তাদের বৈপ্লবিক চিন্তাধারা ছিল আর কি। সেই চিন্তাধারার পরিপ্রেক্ষিতে তারা তখন এই শিল্পী কলাকুশলীদের ওপর একটা আদেশ বা নির্দেশ জারি করলো যে ভিয়েতনাম যুদ্ধে যারা ভিয়েতনামবাসীকে সাহায্য করতে হবে। এখন তখন যে আর্থসামাজিক অবস্থা ভারতবর্ষের, পশ্চিমবঙ্গের
এবং আমাদের সাধারণ পরিবারে খুবই খারাপ ছিল। তখন উত্তম কুমার সেটার বিরোধিতা করলেন, করে বললেন যে আমার পাশের বাড়ির লোকটাই তো অভুক্ত, তো আমি তাকে আগে দেখবো না আমি ভিয়েতনামবাসীর কথা দেখব। তো এই কথাতে তাদের খুব একটা ভালো লাগলো না, মনোপ্রত হলো না। তারপরে অভিনেত্রীর সঙ্গে তখনকার দিনে যারা কর্মকর্তা আরও যারা ছিলেন, তারা উত্তম কুমারের ওপরে একটা অন্যরকম একটা নির্যাতন আরম্ভ করলেন। এবং একদিন মহানায়ক উত্তম কুমার ভোরবেলায় উনি মর্নিং ওয়াকে বেরিয়েছেন, হঠাৎ দেখছেন যে ময়রা স্ট্রিটে উত্তম কুমার চোর বলে একটা পোস্টার। সুপ্রিয়া দেবী দেখে মহানায়ককে সেটা দেখালেন। সেটা দেখে উনি খুব দুঃখ পেয়েছিলেন এবং তারপর থেকেই তিনি ঠিক করলেন যে শিল্পীদের একটা সংগঠন, শিল্পী বলতে মানে শুধু অভিনেতা অভিনেত্রীরা নয়, শিল্পী বলতে ধরুন যারা প্রফেশনাল না, কলাকুশলীদের তো আলাদা সংগঠন ছিলই, ফেডারেশন অফ ফিল্ম এদের ছিল, টেকনিশিয়ান ওয়ার্কার্স ওরা ছিল। শিল্পী বলতে ধরুন গানের শিল্পী আছে, সঙ্গীত শিল্পী, যাত্রা শিল্পী, অল ইন্ডিয়া রেডিওর যারা মাসমাইনের আর্টিস্ট ছিল, যাদের জীবনের জীবিকা এর মধ্যে দিয়ে অতিবাহিত হয়, সেই সব শিল্পীকে একত্রিত করে শিল্পী সংসদ। এবং প্রফেশনাল স্টেজ তখন রমরম করে চলছে, বিশ্বরূপা স্টার, রংমহল, কাশী বিশ্বনাথ মঞ্চ, মিনার্ভা থিয়েটার। তো এইসব প্রফেশনাল যারা মাইনার ভিত্তিতে অভিনয় করতো, তাদেরকেও একত্রিত করে শিল্পী সংসদ তৈরি করেন। আর এই সময় আমি শুনেছি, যেটা মানে চালু কথাও আছে কতগুলো, যে গুপি গাইন বাঘা বাইনের রিলিজ নিয়ে সেই সময় কিছু গন্ডগোল হয়েছিল, এটা সম্পর্কে আপনার কিছু জানা আছে? এখন সেই সময় একটা সংরক্ষণের ব্যাপার একটা এসেছিল। সেই সময় উত্তম কুমার উনি চেয়েছিলেন যে বাধ্যতামূলকভাবে বাংলা ছবি যাতে দেখানো হয়, সেই নিয়ে একটা সংরক্ষণ বিরোধী এই দুটো ভাগে বিভক্ত হয়ে গেছিল। বিরোধী পক্ষে কারা ছিলেন? বিরোধী পক্ষে যারা অভিনেত্রী সঙ্গের লোকজন তারাই ছিলেন। আচ্ছা। সেক্ষেত্রে তবে উত্তম কুমারকে অনেক প্রডিউসার, ডিস্ট্রিবিউটার তখনকার দিনে, ছায়াবাণী, চণ্ডীমাতা, এরা সমর্থন জানিয়েছিলেন। রঞ্জিত পিকচার্স প্রাইভেট লিমিটেড, তারা, ছায়াবাণী কি অসিত চৌধুরী, তারা সমর্থন জানিয়েছিলেন, তারা উত্তম কুমারের পাশে ছিলেন এবং শিল্পী সংসদের সঙ্গেও তাদের যোগসূত্র বা নারী টান ছিল আর কি। তো সেটা একটা পর্যায় আর কি। আমরা আরও কথা শুনবো, তার আগে একটু আপনার পরিচয়টা আরও বিশদভাবে জেনে নিতে চাই। এই মুহূর্তে আপনি শিল্পী সংসদের সঙ্গে কিভাবে যুক্ত আছেন? আমি এখন শিল্পী সংসদের সম্পাদক। আচ্ছা। আর সভাপতি ঋতুপর্ণা সেনগুপ্ত। আচ্ছা। আর আমাদের কোষাধ্যক্ষ হচ্ছে সতীনাথ মুখোপাধ্যায়। আচ্ছা। আর আমাদের ভাইস প্রেসিডেন্ট কুল আছেন, মাধবী দেবী আছেন, মাধবী মুখোপাধ্যায় আছেন, গৌতম ঘোষ অভিনেতা হিসেবে আছেন এখানে, আর শকুন্তলা বড়ুয়া আছেন, এরা আছেন। এক্সিকিউটিভ কমিটি আছে, তাতে রত্না ঘোষাল, দেবিকা মুখার্জি, মাস্টার শঙ্কর সে আছে, পরিমল ভট্টাচার্য আছে। মাস্টার শঙ্কর মানে এখন যিনি অধ্যাপক? হ্যাঁ, ওই অভিনেতা শঙ্কর, হ্যাঁ, ও আছে। এইরকম আমাদের একটা এক্সিকিউটিভ কমিটি আছে। কিন্তু এখন তো টালিগঞ্জে একটা শিল্পীদের আলাদা সংগঠন আছে, একটা ফেডারেশন যেটা আছে, এরা কি যৌথভাবে দুটোরই? আমি আপনাকে একটু কারেকশন করে দিই। ফেডারেশন যেটা, সেটা টেকনিশিয়ানসদের অর্গানাইজেশন, ফেডারেশন অফ টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন, যেটা আছে সিনে আর্টিস্টটা ওটা ফেডারেশন না। আচ্ছা। ওটা সিনে আর্টিস্ট, আর সিনে আর্টিস্ট ফোরাম, আর্টিস্ট ফোরাম, সেটা ওই শিল্পী সংসদের মতোই, কিন্তু ওরা শুধু অভিনেতা অভিনেত্রী নিয়ে। তবে কি ওরা, দেখুন, ওদের যে সংগঠনটা, সেটা একটা কি বলবো, একটা ট্রেড ইউনিয়ন অ্যাক্টে রেজিস্টার্ড, যেটা শিল্পীদের ক্ষেত্রে হওয়া উচিত নয় বা সম্ভব নয়। শিল্পীকে একটা তো আপনি শ্রমিক হিসেবে তো আপনি ট্রিট করতে পারেন না, বা একটা শিল্পীর কাজ নেই, আপনি একটা চলচ্চিত্রে আপনি তাকে কাজ দিতে পারবেন না, যাকে দরকার সেই কাজ করবে। অতএব এটা ওরা ভুল একটা ব্যাপার ওরা করেছে। সেটা
মানে যখন শুরুর সময় তখন আমার হাতেই এই অর্গানাইজেশন, আমি ওই প্রসেনজিতের বাড়িতে প্রথম মিটিং, আচ্ছা। তো আমি ছিলাম সেখানে। তো ওরা তখন ট্রেড ইউনিয়ন অ্যাক্টে রেজিস্টার্ড করলো, তা কিন্তু যেটা হওয়া উচিত নয় আর কি। খুব সম্ভবত একটা লিগ্যাল এক্সিস্টেন্সের জন্য করেছিল সেটা। না, সেটা ওই সময়ে যেটা হয়েছিল আপনার ওই প্রডিউসার এবং ওই সেই সময় একটা খুব একটা টালমাটাল অবস্থা ছিল আর কি। তো সেখানে আর্টিস্টদের সেভাবে একটা প্ল্যাটফর্ম, যেটা অভিনেত্রী সংঘ ছিল বা শিল্পী সংসদ উত্তম কুমার মারা গেছেন, তারপরে অনিল চট্টোপাধ্যায় মারা গেছেন। মারা যাওয়ার পরে অভিনেত্রী সংঘ প্রায় শেষের পর্যায়ে ছিল। তখন আর্টিস্টদের একটা কথা বলার মতো সেভাবে একটা প্ল্যাটফর্ম সেটা ছিল না সে অর্থে। তো সেই জন্য তারা মিলিত হয়ে, এটা প্রসেনজিতের বাড়িতেই এটা হয়েছিল, এবং আমাকে বিপ্লব চট্টোপাধ্যায় ওর প্রথম সম্পাদক ছিল। বিপ্লব, আমি নন্দনে মিটিং করছিলাম, ওখানে ওদের কর্মকর্তা অংশুসুর ছিলেন, আমাদের একটা অনিল চ্যাটার্জি স্মৃতি সংসদ বলে একটা করেছিলাম। আচ্ছা। অনিলদা, তার মিটিং চলছিল, ওখান থেকে আমাকে নিয়ে গেছিল। তো আমি যেহেতু তখন শিল্পী সংসদের ট্রেজারার ছিলাম, এবং সেই কারণে আমি ওদের ওই সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারিনি। এবং তরুণ কুমার তখন সেক্রেটারি এই সংস্থার। আচ্ছা, তখন তরুণ কুমার সেক্রেটারি, এবং ওদের যে প্রথম যে অর্গানাইজেশনটা হলো, তাতে বিপ্লব চট্টোপাধ্যায় তার নেতৃত্বেই, এবং তখন ওই বামফ্রন্টের সময় আর কি। তো সেইভাবেই ওই সংগঠনটা তখন তৈরি হলো। আপনি শিল্পী সংসদে কবে থেকে এলেন? আমি শিল্পী সংসদে এসেছি 1973 সাল থেকে। 1973 সালে আমি বিশুল্পা থিয়েটারে অভিনয় করতাম, চৌরঙ্গি নাটকে। তারও আগে আমি একটা ছবিতে অভিনয় করেছিলাম। সেই সূত্রে আমি বিশুল্পা থিয়েটারের সঙ্গে যুক্ত হই। চৌরঙ্গি নাটক, আসামি হাজির নাটক, এই দুটো নাটকে। আসামি হাজিরে ছিলেন পাহাড়ি সান্যাল ছিলেন, বসন্ত চৌধুরী ছিলেন, আরতি ভট্টাচার্য ছিলেন, এটা ছিলেন আসামি হাজিরে। তো ওখান থেকে আমরা বেরিয়ে আসি অ্যাকচুয়ালি। ওই রাজবাহী সরকারের সঙ্গে আমাদের কিছু 2-4 জন শিল্পীর মতানৈক্য হয়, তার ভিত্তিতে আমরা বেরিয়ে আসি। তখন আমরা শিল্পী সংসদের এখানে সভ্য, এবং ওই সময়টা থেকে আমরা পুরোপুরি শিল্পী সংসদের আমি ওতপ্রোতভাবে জড়িয়ে যাই আর কি। মানে তখন সপ্তাহে 3 দিন আসতাম, আর ওই বিশ্বরূপা থেকে বেরিয়ে তখন এখানে 6 দিনই আমি আসতাম। আচ্ছা। এবং তখন আমাদের সম্পাদক ছিলেন অর্ধেন্দু মুখোপাধ্যায়। তা উনিও একটা বিরাট ব্যক্তিত্ব ছিলেন অর্ধেন্দু মুখোপাধ্যায়। উনি একাধারে চলচ্চিত্র পরিচালক ছিলেন, একাধারে প্রডিউসার ছিলেন, একাধারে অভিনেতাও ছিলেন। তো এটা খুব বিরল তখনকার দিনে, বিগ পার্সোনালিটি অর্ধেন্দু মুখার্জি। এবং ওই শিল্পী সংসদ গঠনে তার একটা বিরাট বড় ভূমিকা ছিল ওনার। এবং উনি যেহেতু অবিবাহিত ছিলেন, সেই জন্য তারও এখানে শিল্পী সংসদটা নিবেদিত প্রাণ হিসেবে এখানেই থাকতেন উনি। এটাই তার বাসস্থান এবং কর্মক্ষেত্র, এটাই ছিল আর কি। তার মানে 1973 সাল থেকে আপনি ঘনিষ্ঠভাবে উত্তম কুমারকে দেখতে শুরু করলেন। হ্যাঁ, আপনার সেই অভিজ্ঞতাগুলো একটু আমাদের বলুন। অভিজ্ঞতা বলতে দেখুন, উত্তম কুমার একটা বিরাট ব্যক্তিত্ব এবং বিরাট পার্সোনালিটি। তা সেই সময় আমি তো আমার বয়সও খুব কম, তো আমি এই শিল্পী সংসদেরই কাজে উত্তম কুমারের বাড়িতে আমি যাতায়াত করতাম। কারণ আমাদের যে ফান্ড একটা হয়েছিল, মানে এই যে বনপলাশী পদাবলী যে ছবি হওয়ার পর, তারপরে আমরা প্রডিউসার ছিলাম। সেই প্রডিউসার হিসেবে আমাদের যে অর্থটা আসতে থাকলো, সেই অর্থটা ব্যাংকে জমা হতে থাকলো। এবং আমাদের ব্যাংক অপারেশন হতো 3 জন, সেক্রেটারি, প্রেসিডেন্ট, ট্রেজারার। সেক্রেটারি অর্ধেন্দু মুখার্জি, ট্রেজারার জহর রায়, আর প্রেসিডেন্ট উত্তম কুমার। তো জেনারেলি অর্ধেন্দু মুখার্জি সই করতেন না, ওই উত্তম কুমারকে দিয়ে সই করাতেন, এবং জহর রায়কে। এখন আমি ওই উত্তম কুমারের বাড়িতে এই চেক বই নিয়ে যেতাম, উনি ওখানে সই করতেন। তারপরে জহর রায়ের বাড়ি যেতাম, জহর রায় দেখতেন যে উত্তম কুমার সই করেছে, তারপরে উনি ট্রেজারার হিসেবে সই করে দিতেন,
করে তারপরে ব্যাংক থেকে টাকা তুলে আনতাম। আচ্ছা, 1973 সাল থেকে তো আপনি দেখছেন উত্তম কুমারকে। এরপর আর কি কি স্মৃতি ওনার সম্পর্কে আপনার মনে আছে? ওটার সম্পর্কে স্মৃতি বলতে মানে অর্গানাইজেশনগত ব্যাপারে উত্তম কুমার যে নিজেকে যে উজাড় করে দিয়েছিলেন, এবং তার একমাত্র সংগঠন, তিনি অনেক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না, একমাত্র সংগঠন শিল্পী সংসদ। তো সেক্ষেত্রে সেই শিল্পী সংসদের জন্য তার চিন্তাভাবনা, যে জায়গাটা তিনি যে উচ্চতায় ছিলেন, সে উচ্চতায় শিল্পী সংসদকে নিয়ে ভাবনার জায়গা বহু মানুষের ক্ষেত্রে ঘটে না, বা এই ধরনের কাজে ঘটে না। কিন্তু উত্তম কুমার তার মধ্যে ব্যতিক্রম ছিলেন। উনি প্রতিদিনই শিল্পী সংসদের খবরাখবর খোঁজখবর রাখতেন, এবং মাঝে মধ্যে আসতেন রাত্রির দিকে এখানে, ওই 7:30 8টা। তখন কি এই অবস্থা ছিল বাড়িটার? এরকম অবস্থা ছিল? না না, অবস্থা তো এখন ভালো করেছি, রং টং করে এই ভেরি রিসেন্টলি করেছি। বাড়িটা মোরাললেস 75% এইরকমই ছিল। আচ্ছা, কারণ এটা তো পুরনো বাড়ি, তো আপনার ভাড়ার বাড়ি আর কি। তো এখানে উনি আসতেন মাঝে মধ্যে, এবং ওই খোঁজখবর রাখতেন, এবং বিভিন্ন যে এই যে শিল্পী সংসদ গঠন করার পরে যেটা ব্যাপার হলো, যে মূল যে অবজেক্টটা, সে অবজেক্টটা হলো যে একটা শিল্পীদের একটা ক্লাব লাইফ হবে, এবং তার সঙ্গে সঙ্গে শিল্পীরা এখানে বিনোদন যে জায়গাটা, তার মাধ্যম দিয়ে একটা ফান্ড কালেকশন হবে। তো সেই কারণে এখানে সেই নাটক, প্রফেশনাল নাটক এখানে রিহার্সাল হতো এই ঘরে, এবং সেখানে মঞ্চস্থ হয়েছিল যাতে ফান্ড কালেকশন করা যায়। এরকম শিল্পীদের একটা নাটক করেছিলেন? উনি তো একটা নাটক করেছিলেন, সেটা আলিবাবা নাটক। কিন্তু আরও যারা শিল্পী তার সঙ্গে ছিলেন এখানে, ধরুন তরুণ কুমার বা অসীম কুমার, তখনকার দিনে যে হিরোরা, তো তারা এবং আরও অনেক শিল্পী করে এখানে নাটক হতো। যেমন তখনকার দিনের পরিপ্রেক্ষিতে বিন্দুর ছেলে, তারপর চরিত্রহীন, মিশর কুমারী, এইসব নাটক হতো, বিভিন্ন নাটক কলস হতো, বিভিন্ন জায়গায় যে যাওয়া হতো, গিয়ে তার থেকে যে ফান্ড আসতো, সেই ফান্ডটা আমরা শিল্পী সংসদে বেনভোলেন্ট ফান্ড হিসেবে, যাতে দুস্থ শিল্পীদের সাহায্যে সেই ফান্ডটাকে ব্যবহার করা যায়, এইটা প্রচেষ্টা উনি করেছিলেন। এই প্রচেষ্টা করে তারপরে উনি দেখলেন যে না, এটা খুব একটা সাফিসিয়েন্ট নয়। তারপরে কিছু কিছু সঙ্গীতের, আমাদের সঙ্গীত শিল্পীরাও ছিলেন এর সঙ্গে যুক্ত। শ্যামল মিত্র আপনি জানেন, বিজয় মুখোপাধ্যায় তারা ছিলেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন, সতীনাথ মুখোপাধ্যায়। তো এইসব শিল্পীদের দিয়ে অনুষ্ঠান করতেন, করে তার থেকেও ফান্ড, তাই সেই অনুষ্ঠানের মধ্যে উত্তম কুমারও ছিলেন, থেকে ফান্ড কালেকশন হতো। কিন্তু এইগুলো করে আপনি একটা বিরাট কিছু ফান্ড আপনি তৈরি করতে, তখনকার দিনের টিকিটের রেট 2 টাকা 5 টাকা 7 টাকা, বা 5 টাকা 7 টাকা 10 টাকা এইরকমই ছিল। তো এইগুলো করার পরে তখন দেখলেন যে না, এইগুলো দ্যাট ফান্ড ইজ নট সাফিসিয়েন্ট। তখন উনি ঠিক করলেন যে না, ছবি করতে হবে। এই সংকল্প থেকে উনি রমাপদ চৌধুরীর গল্প বনপলাশীর পদাবলী, সেইটা কেনা হলো শিল্পী সংসদের রাইটটা নেওয়া হলো। নেওয়ার পর এবারে টাকা কোত্থেকে আসবে, তখন আমাদের পাশের বাড়িতে রঞ্জিত পিকচার্স প্রাইভেট লিমিটেড ছিলেন, তো তিনি রঞ্জিত পাল কাঙ্করিয়া। তখনকার দিনে একটা মজার ব্যাপার ছিল যে উত্তম কুমার কোথাও ছেঁড়া কাগজে যদি লিখে দেয় যে আমি তোমার ছবি করছি, তাহলেই আপনি প্রডিউসার পেয়ে যাবেন, এটার একদম 100% গ্যারেন্টেড ছিল। তো উত্তম কুমার যেখানে ছবি করবে, শিল্পী সংসদ ছবি করবে, সেখানে রঞ্জিত পাল কাঙ্করিয়া এগিয়ে এলেন। এগিয়ে এসে প্রোডাকশানের যে টাকা, সমস্ত টাকা উনি আমাদেরকে এই ছবিতে দিলেন, এবং আমরা প্রডিউসার হিসেবে আমাদের যে আর্টিস্ট কস্ট, শিল্পীরা সব বিনা পয়সায় করলো। তখনকার দিনে উত্তম কুমার প্রায় 1 লক্ষ টাকা নিতেন। তিনি পরিচালনার জন্য কোনো টাকা নিলেন না। উত্তম কুমারের প্রথম পরিচালিত ছবি, এর একটা বিরাট বক্স ভ্যালু, তো সেখানে উনি টাকা নিলেন না, এবং উত্তম কুমার মেন ক্যারেক্টার, হিরো, প্লাস যারা
সঙ্গে ছিলেন যেসব শিল্পী, মলিনা দেবী টেবি ছিলেন, বিকাশ বিকাশ দা রায়। ছিলেন, স্বপন কুমার যাত্রার তিনিও ছিলেন এতে, মাধবীদি ছিলেন, আরও অনেকে ছিলেন, বাসবী নন্দী ছিলেন, সুপ্রিয়া দেবী ছিলেন। তো এইসব শিল্পী দ্বারা অভিনীত হয়ে একটা বড় আকারের ছবি তৈরি হলো। এই ছবি যে তৈরি হলো, এই ছবি থেকে তখন প্রথমে 2টো শো হয়েছিল, অনেক বড় হয়েছিল 4.5 ঘন্টা ছবিটা। করে ছবি। তারপরে সেটাকে এডিট করে 3 ঘন্টায় আনা হলো এবং 3টে করে শো। এই 3টে করে শো হতেই ছবিটা তো অসাধারণ ছবি হয়েছে, আপনারা জানেন। সেই ছবিটা বক্স অফিসে সাফল্য লাভ করলো। করার পর তার থেকে কন্ডিশন হয় যে ছবিতে, যে যার টাকা, সেই ডিস্ট্রিবিউটার বা ফাইন্যান্সারের টাকা আগে শোধ করতে হয়। করার পরে তারপরে যে টাকাটা আসে তখন প্রডিউসারের ঘরে ঢোকে, আর তখন ফাইন্যান্সার বা ডিস্ট্রিবিউটার একটা পার্সেন্টেজ পায়। এই হচ্ছে সিস্টেম। তো ওই সিস্টেমে আমাদের ঘরে টাকা ঢুকতে আরম্ভ করলো। ঢুকতে গিয়ে তখন একটা ফান্ড বড় আকারের হলো, এবং তখন সেই সময়টা থেকে, সেটা 68 সাল নয়, ওটা 73 হয়েছিল। সেই সময় থেকে বেনভোলেন্ট ফান্ড চালু হলো। এবং তখনকার দিনে ধরুন তুলসী চক্রবর্তীর স্ত্রী উষারানী চক্রবর্তী, সেই সব, বা ধরুন ঋত্বিক ঘটকের মতো মানুষ, তাকেও এখান থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। আচ্ছা। তো এইভাবে আমাদের যে দীর্ঘ তালিকা, সেই তালিকা অনুযায়ী, তবে একটা ব্যাপার কি, আমাদের মেম্বাররা শুধু টাকা পেত না, কন্ডিশন ছিল যে আমাদের যারা সভ্য তারাই আর্থিক অনুদান পাবে না। তার কারণ হচ্ছে সে মেম্বার, তাকে তো মেম্বারশিপের জন্য টাকা দিতে হয়, সে সাহায্য নিয়ে কী করে টাকা দেবে, এই কন্ডিশন ছিল। এবং আমাদের যারা শিল্পী তারা টাকা পেত না, বাইরের যারা শিল্পী, তো সেটাই আমাদের কোনো ক্লাসিফিকেশন ছিল না যে অমুক সংঘের বা তমুক। এর বাইরেও ধরুন কানন দেবী তো নিজে একটা সংগঠন করেছিলেন, মহিলা শিল্পী মহল। সেটা ওই আপনার গড়চার রোডে ওরা একটা অফিসও করেছিল, একটা বাড়ি করেছিল। তো যাই হোক, তখনকার দিনে যে সামাজিক যে আর্থিক যে সামাজিক অবস্থাটা ছিল খুব ভয়াবহ ছিল। তখনকার দিনে শিল্পী, বিশেষ করে ছোট ছোট শিল্পী যারা 1 সিন 2 সিন বা একটা চরিত্র করে, তারা ধরুন একটা ছবিতে কাজ আছে, পরের ছবিতে নেই, এই অনিশ্চয়তা। তাদের না আছে রেগুলার সে অর্থে স্যালারি নেই, পেনশন নেই, গ্র্যাচুইটি নেই, বোনাস নেই, কিচ্ছু নেই। এবার উত্তম কুমারের কানে এইসব খবর আসতে থাকলো যে অমুক আর্টিস্ট না খেতে পেয়ে করছে বা চিকিৎসা করাতে পারছে না, এইসব। তো তখন এই যে বেনভোলেন্ট ফান্ড চালু হলো, সেইটাতে উত্তম কুমার এবং শিল্পী সংসদের আরও যারা সভ্য ছিল তারা ঝাঁপিয়ে পড়লো। পড়ে এই টাকাটা থেকে আমরা দুস্থ শিল্পীদের সাহায্য প্রকল্প চালু করে দিলাম। এই চালু করে এখনো পর্যন্ত আমরা 1 কোটি টাকারও উপর সাহায্য দিয়েছি, যেটা আমরা বিরাটভাবে প্রকাশ করিনি। তার কারণও একটা ছিল, 1980 সালে উত্তম কুমার মারা গেছেন। তার আগে উত্তম কুমারের নির্দেশ ছিল যে তুমি কাউকে সাহায্য দিয়ে বলতে পারবে না, তাহলে সেই দানটা কোনো মানে হয় না। তো এই নীতিতে উনি বিশ্বাস করতেন। উনিও ব্যক্তিগত পরিসরে যাদেরকে দান করেছেন তাদের সঙ্গে কন্ডিশন ছিল যে তুমি দান করলে আমি তোমাকে টাকা দেবো, কিন্তু তুমি কাউকে বলতে পারবে না, বললে তোমার ইন্ডাস্ট্রিতে কাজ করা বন্ধ। তো এইরকম বিভিন্ন প্রচুর ঘটনা যা আমরা জানি বা আমরা নিজেরা চোখেও দেখেছি। তো এই যে মানসিকতাটা, এটার জন্য 1980 সাল পর্যন্ত শিল্পী সংসদের যে এই যে বেনভোলেন্ট ফান্ডে দুস্থ শিল্পীদের যারা বিরাট যে অংশকে যুক্ত করেছিল, এটা আমরা প্রচার করতে পারি। কিন্তু মহানায়ক উত্তম কুমার মারা যাওয়ার পরে তারপরে আমরা এইটা আস্তে আস্তে মানুষের সামনে এনেছিলাম। তার কারণ অনেকে ধারণা ছিল শিল্পী সংসদ মরে গেছে, শেষ হয়ে গেছে। বহু মানুষের ধারণা কি শিল্পী সংসদ এখনো আছে, এরকম ধারণা। কিন্তু শিল্পী সংসদ একদিনের জন্য কখনো বন্ধ হয়নি। সেই 1968 সালে তৈরি হয়েছে এবং এখনো পর্যন্ত আজকেও সমহিমায় চলছে। তো এটা একটা মানে উত্তম কুমারের সান্নিধ্য পাওয়া। আর তার বাইরেও মহানায়ক উত্তম কুমার তো যেখানে যেতেন, সেখানে ধরুন আজকে করিমপুরে একটা অনুষ্ঠান করতে গেছেন,
আমরাও সঙ্গে গেছি, সেটা ওই 1975-75 ওইসব সালে। সেখান থেকে ধরুন 20,000 টাকা পেলেন। সেই টাকাটা আজকে বাজার মূল্য প্রায় 20 লাখ টাকার সমান। সেই টাকা শিল্পী সংসদে দিয়ে দিলেন, দান করলেন। বহরমপুরে উনি গিয়েছিলেন, আমিও গিয়েছিলাম তার সঙ্গে। তো ওখানেও ওই রকম 20,000 টাকা পেলেন, এখানে দিয়ে দিলেন টাকা। তো এই একটা বিরাট তার মহত্বতা ছিল শিল্পী সংসদের প্রতি এবং দুস্থ শিল্পীদের প্রতি, শিল্পী সংসদের মানুষদের, শিল্পী সভ্যা তাদের প্রতি তুলনা নেই আর কি সে অর্থে। আর দুই পৃথিবীর ছবির সময় একটা গন্ডগোলের কথা যেটা শোনা যায় যে ভিক্টর ব্যানার্জিকে নেওয়া নিয়ে একটা গন্ডগোল হয়েছিল। সেটা একটা হয়েছিল, সেটাও ঠিকই ছিল। তার কারণ হচ্ছে আমরা যখনই একটা ছবি করি বা করেছি তখনই একটা কমিটি আমরা নির্দিষ্ট করি যে এই কমিটি এটা দেখবে। তো সেখানে ওয়ান ম্যান কমিটি করা ছিল, উত্তম কুমারই সর্বোচ্চ, তিনি যা করবেন তাই। এটা আমাদের জেনারেল মিটিং থেকে এটা সাব্যস্ত হয়, সেটা করেই দেওয়া হয়েছিল। তো সেই করে দেওয়ার পরেও যখন ওই ভিক্টর ব্যানার্জি সেই শতরঞ্জ কি খিলাড়িতে তো একটা সিনের পাঠ করেছিল, একটা ন্যারেটার, যাই হোক, জহুরির চোখ তখন ওখান থেকে তুলে নিয়েছিল। এবং আমাকেও তো, আমি তো ওই উত্তমদার বাড়িতে ভিক্টর ব্যানার্জি বসে একদিন দুপুরবেলা 4টের সময় আমি গেছি। আমাকে দাদা বললেন যে তুমি ভিক্টরকে নিয়ে যাও। তাই অর্ধেন্দু মুখার্জি, ওনার ডাক নাম ছিল কালাচাঁদদা, তো কালাচাঁদদার কাছে নিয়ে যাও, নিয়ে গিয়ে ওকে মেম্বার করে দাও। কন্ডিশন ছিল মেম্বার না হলে অভিনয় করতে পারবে। তারপরে আমি নিয়ে এলাম, উনিও খুব অবাক হয়ে গেলেন। তো যাই হোক, তারপরে কিছু তখনকার দিনে কিছু মানুষজন তারা ওই চরিত্রটা অসীম কুমারকে দেওয়ার কথা ভেবেছিল। হ্যাঁ, তখন অসীম কুমার অল্প বয়সে, ও তো না, তো দুই পৃথিবী তো 1979-80 ছবি না, 78 ওই হলো। তো অসীম কুমার, হ্যাঁ, তো অসীম কুমার তখন তো হিরো আপনার। তার আগে ও তো নূতনের সঙ্গে সরস্বতী চন্দা করেছে, অনেক কাল আগে করেছে। না, তারপরেও এখানে তো আপনার ওই ছবি তো আপনার অভিনয় করেছে, ওই যেটা উত্তম কুমার ডাক্তার, অগ্নিশ্বরে ছিলেন। তো এছাড়াও আরও অনেক অভিনয় করে, এবং প্রফেশনাল স্টেজে তো অসীম কুমার হিরো। আপনার এই যে থিয়েটার বা এতে তো তখনকার দিনে হিরো, বা স্টার থিয়েটারে অসীম দা হিরো। তো যাই হোক, এনিওয়ে, তার মধ্যে বিকাশ দা ছিলেন, অনিল দা ছিলেন, এবং এখানেও তরুণ কুমারও তো বোধহয় ব্যাপারটা ভালো, কুমার ছিলেন। তরুণ কুমার ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই বিকাশ দা। বিকাশ দার খুব নেওটা ছিল তখনকার দিনে। আর বিকাশ দার তো বিরাট ব্যক্তিত্ব ছিল, পার্সোনালিটি ছিল। তা ওরা এইটাকে মেনে নেয়নি, না নেওয়ার ফলে যা হয়, কিন্তু তাতেও কিছু অসুবিধা হয়নি, কেননা ছবিটা দুই পৃথিবী, আর তার মুখ্য অভিনেতা উত্তম কুমার। তো এরপরে কে থাকলো না থাকলো সেটা খুব একটা বিবেচ্য হয় না। যদিও আমাদের যারা মেম্বার, আমাদের বিকাশদার পাঠটা করেছিল ভুবন রায়চৌধুরী বলে এক অভিনেতা, উনি স্টার থিয়েটারে অভিনয় করতেন। আর ওই তরুণ কুমারের যে পাঠটা ছিল, সেই পাঠটা সজল ঘটক বলে পলতাতে থাকতো একজন অভিনেতা, ও নাটকে অভিনয় করতো, ছবি টবিতেও অভিনয় করেছে, ওই ক্যারেক্টার, ওই ধরনের সজল সেই পাঠটা করেছিল। তা এইভাবে ওই জায়গাগুলো ফিল আপ হয়ে গেছিল। তারপরে তো আপনি জানেন যে তনুশ্রী শঙ্কর ছবিতে ওকেও নেওয়া হয়েছিল, তার আগে ও তো সভ্য ছিল না। আনন্দ শঙ্কর মিউজিক ডাইরেক্টর হিসেবে প্রথম ওই ছবিতে আত্মপ্রকাশ করে আনন্দ শঙ্কর, এটা বড় ঘটনা আর কি। তো যাই হোক, উত্তম কুমার, তারপরে বর্ষিয়ান অভিনেত্রী সীতা মুখার্জি, তো মায়ের পাঠ করেছিল। সুশীল মজুমদারের মতো মানুষকে ওখানে কাজে লাগানো হয়েছিল, উনি বাবার পাঠ করেছিলেন। ওরা তো ছবিটা তো অসাধারণ ছবি, এবং আজও মানুষ, আমরা যখন এই চলচ্চিত্র উৎসব করি, তখন দুই পৃথিবী ছবির প্রতি মানুষের যে আগ্রহ দেখি, তো সেখানে সেটা অনবদ্য। তো তোমার মারা যাওয়ার পরে অনিন্দার ইয়েতে একটা ছবি হয়েছিল রুদ্রবীণা। আচ্ছা আচ্ছা, সেটা ওই চণ্ডীপাতা ফিল্মস ওরা পরিবেশন করেছিল। সেই ছবিটাও আমাদের
প্রথম দিকে চলেনি আর কি, কিন্তু লং রানে ছবি টাকা আমরা পেয়েছি। আমরা 3টে ছবির প্রডিউসার। উত্তম কুমারের মৃত্যুটা তো হঠাৎ করেই হয়েছিল, এমন নয় যে উনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন, সেরকম কিছু না। সেরকম তো নয়। তো সেই সময় শিল্পী সংসদকে কিছুটা মানে ছন্নছাড়া হয়ে পড়েছিল সাথে সাথে মারা যাওয়ার পর। উত্তম কুমার মারা যাওয়ার পরে পুরো চলচ্চিত্র জগতই ছন্নছাড়া অবস্থায় ছিল, এবং আমরাও খুবই বিষণ্ণতায় ভুগেছি দীর্ঘকাল আর কি। কিন্তু যাই হোক, উত্তম কুমার মারা যাওয়ার পরে বিকাশ রায়কে এখানে সভাপতি, উনি সহসভাপতি ছিলেন, ওনাকে সভাপতি করা হয়েছিল। বিকাশ রায় তিনি প্রায় মাস 6 এখানে ছিলেন সভাপতি। এতে পরে নির্বাচন করা হয় এবং উনি রিজাইন করেন। এখানে একটা ট্রাস্ট তৈরি করার একটা ছিল, কেননা উনি তো শিল্পী সংসদ তৈরি করার বলে যে তোর যে মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন অ্যান্ড আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন সেটা বিকাশদা তৈরি করেছিল, উনি অ্যাডভোকেট ছিলেন। তো বিকাশদা ধারণা ছিল যে শিল্পী সংসদের যে টাকা তখন ছিল, সে টাকাটা বোধহয় সব তছনছ হয়ে যাবে, এরকম একটা ধারণা তার ছিল। আর তাছাড়া বিকাশদা একটু খুব একটা সাধারণভাবে চলাফেরা করতেন না, তো মানে সাধারণ মানুষ বা শিল্পী তাদের সঙ্গে খুব একটা তার ইন্ট্রোডাকশন বেশি ছিল না, মেলামেশা ছিল না। উনি একটা ধরাছোঁয়ার বাইরে এরকম, যেটা উত্তম কুমার ছিলেন না। আচ্ছা, উত্তম কুমার মানুষের কাছে ধরাছোঁয়ার বাইরে ছিলেন, কিন্তু শিল্পী সংসদের সভ্যা বা সংগঠনে তিনি সবার প্রিয় ছিলেন এবং সবার কাছাকাছি ছিলেন। তো যেটা থেকে ওনার ধারণা এটা তৈরি হয়েছিল। তারপরে উনি এটা ট্রাস্ট করার একটা চিন্তাভাবনা করেছিলেন, কিন্তু আলটিমেটলি ওনার ওই চিন্তাভাবনাটা ঠিক সাকসেসফুল হয়নি। না হওয়ার ফলে উনি এখানে রিজাইন করে উনি সভাপতিত্ব ছেড়ে দিয়েছিলেন। তার সংসদও ছেড়ে দিয়েছিলেন না, শুধু সভাপতিত্ব? না, সভাপতিত্বই ছেড়েছিলেন, উনি তো লাইফ মেম্বার ছিলেন। আচ্ছা, এখন আপনি যদি চিঠি দিয়ে লিখিতভাবে যেন আমি সভ্যপদ ত্যাগ করলাম, তখন ত্যাগ ব্যাপারটা হয়, যাই সভাপতি হিসাবেই ছেড়ে দিয়েছিলেন। দেওয়ার পর তারপর এখানে অনিল চট্টোপাধ্যায় সভাপতি হন। অনিল চট্টোপাধ্যায় রিজাইন থেকে মাধবী দেবী হন, এই মাধবী দেবীর পরে সুপ্রিয়া দেবী হন, এই করে বিবর্তন হতে থাকে। তো উত্তম কুমার চলে যাওয়ার পরে তো অবশ্যই ঠিকই বলেছেন যে একটা ছন্নছাড়া ভাব তো অবশ্যই, মানে যাকে কেন্দ্র করে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি চলছে, যাকে কেন্দ্র করে শিল্পী সংসদ, সেই লোকটিই নেই। আর সে আমাদের প্রিয় লোক, সেই লোকটিই নেই। অতএব কার কাছে গিয়ে অভিযোগটা জানাবো, কাকে গিয়ে দাদা বলে করবো, এই একটা বিরাট শূন্যতা ছিল আমাদের গার্জেন। এই কথাটা যে আমরা শুনি, আমরা তো আর এগুলো দেখিনি যে খুব মানে উনি একজন অভিভাবকের মতো ছিলেন এবং আগলে রাখতেন। একদম ঠিক, এটা একদম সর্বৈব ঠিক কথা আর কি। সেই জায়গাটা বিরাট শূন্যতা ছিল, এবং উনি থাকাতে কি হয়েছে, সংগঠনটাও ঠিকঠাক মতো ছিল আর কি। মানে ওনার উপরে কথা বলার কারণ সেরকম না, সে কেউ কথা বলতেন না, কিন্তু কথা যদি বলতেন যুক্তিযুক্ত উনি শুনতেন। হ্যাঁ, উনি বলতেন কম, শুনতেন বেশি, তো এই ধৈর্যটা ছিল। আচ্ছা, আরও একটা কথা যেটা শোনা যায় যে উনি কিছু জমি কিনেছিলেন শিল্পী সংসদের হয়ে, বাড়ি টাড়ি করবেন শিল্পীদের জন্য। এটা ভুল তথ্য। উনি শিল্পী সংসদের জন্য কোনো জমি কেনেননি, কিন্তু শিল্পী সংসদের একটা বাড়ি বা প্রতিষ্ঠান হোক, সেই ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের কাছে তখন আবেদন করেছিলেন, এবং সেই সময় সুব্রত মুখোপাধ্যায় মন্ত্রী ছিলেন, এবং উনি 2-3টে জায়গা দেখিয়েও ছিলেন, অ্যালটমেন্টও করে দিয়েছিলেন। তার মধ্যে একটা জায়গা তো আপনারা চেনেন, ওই যুব কল্যাণ দপ্তর যেটা হয়েছে, এই জায়গাটা দিয়েছিলেন। আচ্ছা, কিন্তু উত্তম কুমারকে সেই সময় কিছু মানুষ বিপথে চালিত করেছিল তাকে, এমন তার অবশ্য জনপ্রিয়তাটা তো সেইভাবে ছিল, তখন তার বয়সও কম, তো বললো উত্তম তুমি এখানে আসবে, এই শিয়ালদার ভিড় আর তো সেইটা তো উনি ভয় পেয়ে গেলেন, তো যার জন্য এই জমিটা হলো না।
তারপরে আর একটা জমিও আপনার ওই 84 নম্বর ওয়ার্ডে যেটা মনোহর পুকুরের ভেতরের দিকে ধোবিখানা ছিল ওখানে, সেগুলো এখন সব হাই রাইজ বিল্ডিং হয়ে গেছে। ওইখানে কলকাতা কর্পোরেশনের জমি ছিল, সেই জমি ওখানে দিতে চেয়েছিল। যাই হোক, তা ওখানে আমাদের ওটা ছিল না, কারণ আমাদের যারা আর্টিস্ট ছিল তারা মূলত স্টেজের প্রফেশনাল স্টেজের তখনকার দিনে যারা তো রমরমা করছে তখন তারা ছিলেন, চলচ্চিত্রের শিল্পীরা ছিলেন। ওটা একটা অড রুট বা অড জায়গা ছিল, সেই কারণে ওটাও সম্ভব হয়নি। আর আপনি যেটা বলছেন সেটা একটা পার্শিয়ালি সত্যি, সেটা হচ্ছে টেকনিশিয়ানসদের জন্য ডায়মন্ড হারবারে জমি কিনেছিলেন একটা। সেই জমি পরবর্তীকালে ওদেরকে সবাইকে একটা নির্দিষ্ট ভাগে তাদের হাতে তুলেও দিয়েছিলেন সেই জমি, এবং সেখানে কয়েকজন এখনও থাকে ওখানে ওই ডায়মন্ড হারবারের ওই জমিতেই, আর বাকি লোকরা সব বিক্রি করে দিয়েছিল পরবর্তীকালে। এবং ওনার ছিল যে উনি ওই ছবি করে টাকাটা ওই বাড়ি করে দেবেন ওদের, সেই হিসেবে আপনার এই যে শত্রু ছবিটা, এইটা হব ইতিহাস বলে একটা ছবি, সেটা শুভেন্দু চ্যাটার্জি ডিরেক্টর ছিল, এবং একটা শটও দিয়েছিলেন উত্তম কুমার। মেকআপের ছবি আছে শুভেন্দু তার বাড়িতে আছে। তো সেক্ষেত্রে ওই ছবি থেকে দাদা বলেছিল যে এই ছবি করে যে টাকাটা আসবে সেটা নিয়ে বাড়ি করে দেবে তখনকার দিনে। তো সেটা তো সম্ভব হলো না 24শে জুলাই। একটা বিষয় আমার খুব কৌতূহল হয়, সেটা হচ্ছে যে এই যে অভিনেত্রী সংঘ শিল্পী সংসদ, অনেক সময় দেখা যায় যে যেমন ধরুন শুভেন্দু চট্টোপাধ্যায়, উনি তো শিল্পী সংসদের ছিলেন না, কিন্তু উনি তো উত্তম কুমারকে ভীষণ ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন, এবং দুজনের মধ্যে একটা সুন্দর বন্ধন ছিল। তখনকার দিনে যেমন যেটা ছিল সেটা ছিল যে মানে আপনার সঙ্গে আমার হয়তো মতের পার্থক্য আছে, কিন্তু মনোমালিন্য ছিল না, এই একটা বড় জায়গা ছিল। যেমন ধরুন ভানু বন্দ্যোপাধ্যায়, তিনি তো অভিনেত্রী সংঘের মাথা ছিলেন, সাবিত্রী দেবী চট্টোপাধ্যায়, আবার ভানু বন্দ্যোপাধ্যায় অভিনেত্রী সংঘের মাথা, আবার জওহর রায় শিল্পী সংসদের মাথা। আর আর জওহর রায়ের সঙ্গে ভানু বন্দ্যোপাধ্যায়ের একদম সে থিক অ্যান্ড থিন রিলেশন, দুজনে মনে হবে যেন ভাই, দুই ভাই। তো এই এক অদ্ভুত ছবি করে, অদ্ভুত, এটা ভীষণ কৌতূহল ওই যুগে ছিল। এখন তো সেটা নেই আর কি, সেটা খুবই অদৃশ্য আর কি। তো দিলীপ রায়, হ্যাঁ, তো শুভেন্দু চ্যাটার্জিকে তো চৌরঙ্গি ছবিটাতে উত্তম কুমারই ডেকে পাট্টা দিয়েছিলেন। দিলীপ রায় যেমন অমৃত কুম্ভের সন্ধানে পরিচালনা করলেন অভিনেত্রীর সঙ্গে, আবার দিলীপ রায় দেবদাস করলেন উত্তম কুমারকে নিয়ে। সেটা অসুবিধে কিছু ছিল না, আমাদের রাইভেলারি ছিল, সেটা ছিল কোথায়, আমাদের মেম্বাররা, আমাদের যারা মেম্বার তারা অভিনেত্রীর সঙ্গে ওখানে মেম্বারশিপ নিতে পারবে না, এরকম একটা অলিখিত আমাদের ব্যাপার, স্ট্রিক্ট একটা ছিল, স্ট্রিকচার ছিল আর কি, সেটা ছিল। এবং ওরা যেমন আমরা বনপলাশী পদাবলী করলাম, পরবর্তীকালে ওরা অমৃত কুম্ভের সন্ধানে সেটা করেছিল, যদিও ওদের ওই ছবিটা ওই রঞ্জিত পিকচার্সই পরিবেশন করেছিলেন, ওই টাকা দিয়েছিল ওইভাবে। যাই হোক, বক্স অফিসেও তো সাফল্য পায়নি সেখান থেকে। অমৃত কুম্ভের সন্ধানে খুব ভালো ছবি, ছবি ভালো, কিন্তু ফ্লপ। এখন বক্স অফিসে পয়সা দিলে তবে তো তাই ছবির এটা হবে। সেই সময় যখন মানে উত্তম কুমার বেঁচে রয়েছেন, তখনও তো ওনার মানে বাংলা চলচ্চিত্রের জগতে ভীষণ প্রভাব, কিন্তু এমন কেউ কি ছিল যারা আর কি যারা ওনাকে পছন্দ করতেন না, বা তেমন মানে ওনার সহযোগিতা করতেন না? এরকম সহযোগিতা আর কি করবে উত্তম কুমারকে, কিন্তু ধরেই নিতে পারেন যে যারা চোর বলে পোস্টার মেরেছে সেই সব লোকজনই পছন্দ করতো না। তারা কারা? তারা ওই অভিনেত্রী সঙ্গের লোকজন। তখন এটা অভিনেত্রী সঙ্গ থেকে তো করা হয়েছিল, ওই পটভূমিকা বললাম, ভিয়েতনাম যুদ্ধের পটভূমিকায় উত্তম কুমারের কথায় খুশি হলো না ওরা, তখন উত্তম কুমারকে হ্যাকেল করতে আরম্ভ করলো। উত্তম কুমার প্রেসিডেন্ট, তা সেই সময় উত্তম কুমার ওই ওখান থেকে বেরিয়ে এসে ময়রা স্ট্রিটে সবাইকে ডাকলেন, ডেকে বললেন যে আমি একটা সংস্থা আমরা তৈরি করছি, তো কারা আমার সঙ্গে আছো তারা থাকো, আর যারা
যাদের পছন্দ নেই আমার সঙ্গে থাকা তারা আসতে পারেন। অবশ্য জলখাবারের ব্যবস্থা ছিল, জলখাবার খাইয়ে ওদেরকে বিদায় করেছিল। তো সেই সব মানুষজন। আচ্ছা, শেষে আমি শুধু একটা কথা জানতে চাইবো, যে সামনেই তো ওনার শতবর্ষ আসছে, তো সেই নিয়ে শিল্পী সংসদের কি প্ল্যান আছে? এখন শিল্পী শতবর্ষ শুধু শিল্পী সংসদের না, শতবর্ষ হচ্ছে উত্তম অনুরাগী প্রত্যেক বাঙালির। সে তো নিশ্চয়ই। তো আমরা আমাদের এই শিল্পী সংসদ থেকে আমরা যেটা করবার চেষ্টা করছি সেটা হচ্ছে যে মহানায়ক যে বনপলাশী পদাবলী এবং দুই পৃথিবী ছবি করে গেছিলেন, আমরা শতবর্ষে একটা ছবি উপহার দেব। একটা ছবি শিল্পী সংসদ থেকে হবে শতবর্ষে। এত বছরে উত্তম কুমারের উপর কোনো তথ্যচিত্র হলো না, এত মানে এখন তো সকলেই প্রায় চলে গেছেন, মানে যারা ওনার সম্পর্কে বলতে পারতেন। তথ্যচিত্র হয়েছে, এখন ঘটনাটা হচ্ছে কি আপনি বলতে পারেন যে সেটা নট আপ টু দি মার্ক। কারণ দূরদর্শন থেকে একটা হয়েছিল, ওটা কিন্তু ভালো হয়েছিল, দেখেছি। এছাড়া যেটাতে সব্যসাচী চক্রবর্তী বোধহয় সম্ভবত ভয়েস ওভার দিয়েছিল, যেটা ফিট করেনি ভয়েস ওভারটা। তবু আরেকটি স্বপন দাস বলে একজন, সে আপনার ওই প্রিয়রঞ্জন দাসমুন্সি যখন সেন্ট্রাল মিনিস্টার ছিল তখন উত্তম কুমারের ওপরে একটা ডকুমেন্টারির জন্য উনি টাকা দিয়েছিলেন। সেটা স্বপন দাস বলে একজন ডিরেক্টর এবং প্রডিউসার, ও পাম এভিনিউতে বন্ডেল রোডে থাকে। তো সে একটা উত্তম কুমারের পরিবারকে নিয়ে করেছিল এবং তাতে হয়েছিল কি, ও মূলত সেই সময় আপনি জানেন যে উত্তম কুমারের যে পুত্র গৌতম, তার ক্যান্সার হয়েছিল, এবং ওদের পরিবারকে নিয়ে গৌতমকে নিয়ে সেই ডকুমেন্টারিটাও শুরু করেছিল। সেটাও হয়তো ঠিকভাবে নট আপ টু দি মার্ক। ও যেখানে ওই নবমিতা গৌরব এরা সব অভিনয় করেছিল। নবমিতা গৌরব তখনও সেভাবে আসেনি, না ছোট ছিল ওরা, ছোট ছিল, বয়স কম ছিল। ওই সময়টায় স্বপন দাস ওরা একটা ডকুমেন্টারি করেছিল। এর বাইরেও দু চারটে ছোটকো ছাটকা ডকুমেন্টারি হয়েছে, হ্যাঁ। কিন্তু যেটা হওয়া উচিত ছিল, মানে যেটা হওয়া উচিত ছিল ব্যাপকভাবে বা সেটা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে উত্তম কুমারের একটা বড় আর্কাইভ হওয়া উচিত ছিল, যেটা হয়নি। এখন আমরা যে প্রচেষ্টাটা নিয়েছিলাম সেটা হচ্ছে যে মহানায়ক উত্তম কুমারের একটা পূর্ণময় মূর্তি, যেটা টালিগঞ্জে করা গেছে, এবং উত্তম কুমারের নামে একটা রাস্তা, অ্যালবার্ট রোড, উত্তম কুমার সরণি। এবং এরপরে যেটা হওয়ার দরকার ছিল সেটা আর্কাইভ, সেটা পশ্চিমবঙ্গ সরকার তারা বলেছিল করব, কিন্তু যাই হোক তারা সেটা করেনি। এবং আর্কাইভ একটা করতে গেলে একটা বিরাট ফান্ডের দরকার হয়, সেটা যে কোনোভাবেই হোক একটা সংগ্রহ করে সেটা ভালো একজন ব্যক্তিত্বকে দিয়ে তার পর্যবেক্ষণ করে হওয়ার দরকার, সেটা হয়নি। সেটা খুবই দুঃখের এবং ব্যথার কারণ, সেটা হয়নি। আর উত্তম কুমারের ওপরে যেটা, যে উত্তম কুমারকে এই বিশ্লেষণটা বিরাট বড়ভাবে তার উপরে একটা সেমিনার, সেটা হয়নি। আমি আমার শিল্পী সংসদের নিজেদের এখানে চেষ্টায় একটা সেমিনার করেছিলাম, কিন্তু হলো কি, সেই সেমিনারটা আমাকে করতে হয়েছিল 2010 সালে। আমরা চলচ্চিত্র উৎসব করতাম নন্দনে, সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য এবং তার পারিষদের দু একজনের সঙ্গে শিল্পী সংসদেরকে তাদের মতবিরোধ হলো এবং আমাদেরকে হল দিল না। সে হল দিল না, তখন আমরা ওই 24শে জুলাই ওই দিনটা যে চলচ্চিত্র উৎসবটা করি, সেটা না করে তপন থিয়েটারে উত্তম সর্বোত্তম বলে একটা অসাধারণ একটা করেছিলাম, যেটা মানুষকে সেই সময় দেখাতে পারলাম না। তো তপন থিয়েটারে তো সীমিত আসন, সেটা ব্যাপক হারে প্রচার হয়নি,
তো এটা অসাধারণ একটা হয়েছিল, যে প্রসঙ্গে আপনাকে বলি, হয়তো আপনারও জানা দরকার। আমি যে আমি অর্থাৎ আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে উত্তম কুমারের জনপ্রিয়তাটা সর্ব ক্ষেত্রে, যে যেসব মানুষ ওপরের দিকে বসে আছেন, ধরুন একজন আইএএস অফিসার, তার উত্তম কুমারের প্রতি মানসিকতা কী বা তিনি কী চোখে দেখেন, সেখানে আমি সুমন্ত্র চৌধুরী আইএএস অফিসার, উনি তখন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ছিলেন, তাকে নিয়ে এসেছিলাম। একজন বিচারপতি, হাইকোর্টের সিটিং বিচারপতি অসীম রায়, যিনি এখন বোধহয় এই হেলথ কমিশনের কিছু আছে, উনি রিটায়ারমেন্টের পরে তিনি কালীঘাটে থাকতেন, তার অভিমত কি উত্তম কুমার সম্বন্ধে টক শো করে একটা সেমিনার করেছিলেন। খেলোয়াড় পিকে ব্যানার্জি, তাকে এনেছিলাম। সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ, তাকে নিয়ে এসেছিলাম। উত্তম কুমারের যে মেকআপ ম্যান দেবী হালদার, তাকে নিয়ে এসেছিলাম। উত্তম কুমারকে যে ডান্স শিখিয়েছে বব দাস, তাকে নিয়ে এসেছিলাম। সমস্ত অভিনেত্রী দীপ্তি রায়, তার সঙ্গে কাজ করেছেন উনি, মাধবী দেবী, সুপ্রিয়া দেবী, হ্যাঁ, এরা ছিল এইভাবে। এবং একজন বড় ডাক্তার, ডক্টর কল্যাণ মুখার্জি, যিনি আপনার স্পোর্টস মেডিসিনের বড় ডাক্তার, এবং ডক্টর মৃন্ময় নন্দী, যিনি আপনার বড় সার্জেন, তাকে নিয়ে এসেছিলাম। এবং তাদের দিয়ে, এবং রাজনীতিবিদ হিসাবে সুব্রত মুখার্জিকে ডেকেছিলাম। তো সুব্রত মুখার্জি আসতে পারেননি, মমতা বন্দ্যোপাধ্যায় এসে আধ ঘন্টা উনি ওই মঞ্চ শেয়ার করলেন, করে এই একটা বিরাট বড় একটা অনুষ্ঠান কিন্তু করেছিলাম, যেটা প্রচারের আলোকে সেভাবে এটা রেকর্ড করে রাখলে ভালো হতো। হ্যাঁ, আমরা অনেক কথা শুনলাম শিল্পী সংসদের কিভাবে শুরু হয়েছিল, সে হয়তো আপনারা অনেকেই জানেন, কিন্তু সেগুলো হয়তো অনেকটাই পরোক্ষভাবে জানা। আজকে যার কাছ থেকে শুনলাম, তিনি নিজে প্রত্যক্ষভাবে এই সংসদের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত, তাই এই জানাটা অনেক বেশি অথেন্টিক হলো বলে আমার মনে হয়। আর সাধনবাবুকে অনেক অনেক ধন্যবাদ যে উনি আমাদের আজকে এই সময় দিলেন। আজকে উত্তম কুমারের জন্মদিন, এই জন্মদিনে আমাদের ওনার জন্য এটা একটা শ্রদ্ধার্ঘ্য রইল। আর শেষে আপনাকে শুধু একটা কথা জিজ্ঞেস করি, যে সেই সময় উত্তম কুমারের জন্মদিন কি আপনার শিল্পী সংসদে পালন করতেন? না, সেটা উনি ওনার নিজস্ব পরিসরে উনি পালন করতেন। আর আমাদের তো ধরুন তখন সব প্রচুর আর্টিস্ট ছিলেন, তারা কেউই কম ছিলেন না, মানে ব্যক্তিত্বের দিক থেকে বাইরে। তা উত্তমদা উনি নিজের বাড়িতেই সেই পালন করেন। শেষ করার আগে গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথার তরফ থেকে এই ছোট্ট চারা গাছটা সাধনবাবুর হাতে তুলে দিচ্ছে শিল্পী সংসদের জন্য। ধন্যবাদ আপনাদেরকেও, যে উত্তম কুমারের এই কথা, এগুলো জানা অজানা অনেক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে আপনারা প্রচেষ্টা করছেন, এটা সাধুবাদ যোগ্য। শুভেচ্ছা রইল। আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ রইল যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজটা ফলো করবেন। আর আপনাদের মূল্যবান মতামত রেখে যাবেন কমেন্ট সেকশনে। ফিডব্যাক নিয়ে আমরা আমাদের কাজটাকে আরও ভালো করার চেষ্টা করব। নমস্কার।